এই ভাইয়া ওঠ না তাড়াতাড়ি, আমাদের বের হতে হবে তো। তুই তো বলেছিলি আমাদের মেয়েদেরকে সব সময় লেট হয় কোথাও যাওয়ার সময়। অথচ দেখ তুই নিজেই কিন্তু এখন ঘুম থেকে উঠতে পারলি না। এখন দেখো তোমার জন্য না আমাদের সবার লেট হয়ে যায়। হুম হুম, কানের কাছে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করিস না তো। আজ ছুটির দিন, একটু ঘুমাতে দে না। জ্বালাতন করিস না তো, যা এখান থেকে। তোদের জন্য এখন কি শান্তিতে ঘুমাতেও পারবো না? সময় হলে উঠবো, যা এখান থেকে। না ভাইয়া, তুমি তো কাল বললা যে ব্যাকপ্যাক রেডি করে রাখতে, যাতে খুব তাড়াতাড়ি বের হতে পারি আর দ্রুতই পৌঁছে যাব। হ্যাঁ বলেছিলাম, তাই বলে কি এই ভোরবেলা আমার আরামের ঘুমটা ভেঙে চুরমার করে দিবি? কত আরামে ঘুমাচ্ছিলাম, শেষ করে দিলি তো। আচ্ছা ভাইয়া, ঘুম না হয় পরেও যেতে পারবে, এখন দ্রুত উঠো তো। দাদুমণি আমাদের পথ চেয়ে বসে আছে, কবে তার প্রিয় নাতি তাহার কোলে ফিরে যাবে এই বলে। ওকে, যা উঠলাম। ওকে যাও, দ্রুত ওয়াশরুমে ফ্রেশ হয়ে নাও। ওকে। এতক্ষণ যাদের কথোপকথন চলছিল তারা হলো আয়ান খন্দকার ও ঝিনুক খন্দকার। সম্পর্কে তারা ভাই বোন, দুই বোন এক ভাই তারা। ভাইটা যেন তাদের অন্তঃপ্রাণ, দুই বোনের একদম কলিজার টুকরো যাকে বলে। ভাইকে যেমন ভালোবাসে তেমনি অনেক সম্মানও করে। খালি এক জায়গায় তাদের অনীহা, তা হলো ভাইয়ের পেশাটা। তাদের একমাত্র ভাইটা রাজনীতির সাথে জড়িত, যেটা তাদের কাছে অনেক ভয়ের। বর্তমানে দেশে যে রাজনীতির করুণ অবস্থা, এতে ওদের ভয়টা নিছক কোনো ফেলনা নয়। তারপরও তাদের চিন্তাটা আয়ানের কাছে কিচ্ছু নয়। তার মতে সত্যের পথে থাকলে যে পেশাই থাকুক না কেন, হাজারো শত্রু থাকুক, কেউ তার ক্ষতি করতে পারবে না। সেই ছোটবেলা থেকেই রাজনীতি তার পেশা নয়, নেশা হয়ে উঠেছে। যেদিন থেকে দেখেছে রাজনীতির নামে যেসব তথাকথিত নেতারা সাধারণ মানুষকে লুট করে খাচ্ছে, সেদিন থেকেই পণ করেছিল বড় হয়ে সে এই পেশায় এসে দেখিয়ে দিবে রাজনীতি মানে মানুষকে চুষে খাওয়া নয়। নেতা তো হবে সেই যে জনগণের জন্য কাজ করবে, জনগণের পাশে থাকবে, সব সময় তাদের বিপদে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিবে। তাই তো ভার্সিটি লাইফ থেকে সে এমন একজন জনগণের পাশে থাকবে, সবসময় তাদের বিপদে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিবে। তাই তো ভার্সিটি লাইফ থেকে সে এমন একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলেছে, সত্যের পথকে করে নিয়েছে নিজের নিত্য সঙ্গী। আজও সে সেই পথেই এগুচ্ছে, যার কারণে খুব তাড়াতাড়ি সে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। তাই তো খুব দ্রুত সে দলের গুরুত্বপূর্ণ একটা পদ পেয়ে গেছে। কি করে? এতক্ষণ আমাকেই প্যারা দিচ্ছিলি, আর এখনো তোদের রেডি হওয়া হলো না? এজন্যই লোকে বলে, সব করো তো মাইয়া মানুষের পাল্লায় পড়ো না, জীবন একদম তেনা তেনা করে ফেলবে। আমি ফ্রেশ হয়ে অল্প টাইমে রেডি হয়ে গেলাম, আর তোরা দুই পেতনি এখনও রেডির রয়ের দরজায়ও যেতে পারলি না। হ্যাঁ জানি তো, তোমাদের ছেলেদের রেডি হওয়া, ড্রেস পরো, চুল সেটিং করা, ঘড়ি আর জুতো, ব্যাস হয়ে গেল তোমাদের সাজগোজ। আর মেয়েদের কত মেকআপ শেকআপ করা লাগে, তা তুমি বুঝবে কি? মেকআপ কেন করতে হবে? হ্যাঁ, মেকআপ করলে তো আর বদলে যাবি না। যে পেতনি সে মেকআপ করলেও পেতনিই থাকবে, সে কোনোদিন পরি হয় না। আম্মু, আম্মু, তোমাদের আদরের ছেলে কি বলে দেখো, আমরা বলি পেত্নির মতো দেখতে, এত সুন্দর দুটো মেয়েকে তোমার ছেলে পেত্নি বানিয়ে দিল। শায়লা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে, আরে তোরা এই সকাল সকালও শুরু করে দিলি? এত বড় হলেও তোরা আর এত- এত বড় হলেও তোরা আর বড় হলি না, সেই বাচ্চা ছেলে মেয়েদের মতন ঝগড়া করে যাচ্ছিস। আর আরে আম্মু, আমি কোথায় ঝগড়া করলাম? ঝগড়া তো করে তোমার এই পেতনিগুলো গ্রামে যাচ্ছে বলে সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে দিয়ে তারাই এখনো রেডি হতে পারলো না। আচ্ছা তুই নাস্তা করতে বস, ওরা ততক্ষণে রেডি হয়ে আসবে, তারপর সবাই বেরিয়ে পড়বো। ওকে, আমার আম্মা জান যা বলে। ওকে ভাইয়া, জাস্ট 5 মিনিট আসছি। ওকে, তাহলে জাস্ট 5 মিনিট। দেরি হলে তোদের দুজনকে এখানে রেখেই চলে যাব। ওকে। আম্মু, দ্রুত নাস্তা দাও। ওকে বস, নিয়ে আসছি। এই নে দ্রুত শেষ কর, ওরা রেডি হয়ে আসার পর দেখবি তোকে আর টিকতে দিচ্ছে না। এখনই হয়ে যাবে আম্মু, আমি কি এত খাই নাকি? ওই যে নিতু চলে এসেছে। কিরে নিতু, ঝিনুকের কি হয়ে গেছে?
হ্যাঁ আম্মু, এই তো এলো বলে। আম্মু, তোমার ওই পেতনি মেয়েটার এত তাড়াতাড়ি হচ্ছে না? দেখো গিয়ে আটা ময়দার বস্তা নিয়ে বসে আছে। ব্যাস, রেডি হতে 2-3 ঘন্টা তো লাগবেই অ্যাটলিস্ট। হ্যাঁ হ্যাঁ, এখন তো মেয়েদের কসমেটিক্স আটা ময়দা বলে অপমান করছো তো। দেখবা যে তোমার বউ হয়ে আসবে, সেই উল্টা এসব আটা ময়দা মেখে পেতনি হয়ে বসে থাকবে তোমার জন্য। আমি তো বিয়েই করব না, আর যদি করিও আমার বউ হবে পিওর, স্নিগ্ধ, একদম ন্যাচারাল সুন্দরী, কোনো ময়দা সুন্দরী নয়। দেখ গিয়ে এমন ময়দা সুন্দরী হবে যে সারাক্ষণ রূপচর্চার জন্য পার্লারে গিয়ে বসে থাকবে, তোমার কথা তো ভুলেই যাবে। আয়ান আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই মাঝখান থেকে শাইলা বেগম ফোরন কাটে। কিরে, তোরা আবার ঝগড়াতে নেমে পড়লি? তোদের কি বের হওয়ার ইচ্ছে একেবারে নেই? ঠিক আছে, তোরা দুজনে ঝগড়া কর, আমি নিতু তোর বাবা বেরিয়ে পড়ছি। কি বলিস নিতু? হ্যাঁ আম্মু, চলো আমরাই যাই। এদের নিয়ে গেলে তো এমনিতেই গাড়িতে ঝগড়া করতে করতে আমাদের কানের অকাল মৃত্যু ঘটিয়ে দিবে। তার চেয়ে বরং ওরা থাকুক, আমরাই যাই। হ্যাঁ আপু, তুমি এমনটা বলতে পারলা? আমি না তোমার আদরের ছোট বোন? আমাকে রেখে তুমি দাদাবাড়ি যাওয়ার কথা কিভাবে ভাবলে? আচ্ছা ঠিক আছে, তোমার এই ঝগড়ুটে ভাইয়ের সাথে পুরো পথ আর কোনো কথা আমি বলছি না। নিতু বিড়বিড় করে। তুমি বা কম কিসে? এদিকে আয়ান। কি বললি তুই? দাঁড়া তুই, আজ খবর আছে তোর। ঝিনুক এক দৌড়ে একেবারে গাড়ির কাছে। এদিকে শাইলা ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আম্মু দেখেছ, তোমার ছেলের এইসব কাণ্ড দেখে কি কেউ বলবে সে এত নামকরা একজন রাজনীতিবিদ? যত বড়ই হোক, স্বভাব এখনো ছেলে মানুষই রয়ে গেছে তার মধ্যে। ঠিক বলেছিস একেবারে। তবে যাই বলিস, ভাই বোনের খুনসুটি দেখতে মন্দ লাগে না। হ্যাঁ আচ্ছা চলো। ও হ্যাঁ, বাবা কই? তোর বাবা তো কবেই গাড়ি নিয়ে বসে আছে। ওকে চলো। ওকে, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি দরজা লক করে আসছি। ওকে আম্মু। আয়ান ঝিনুকের পেছনে দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে গিয়ে দেখে এখানে তার বাবা আলফাজ খন্দকার গাড়ির ফ্রন্ট সিটে অলরেডি বসে আছে, যার জন্য ঝিনুককে সে আর কিছুই বলতে পারে না, কারণ বাবাকে সে অনেক ভয় পায়। ভয় বলতে সম্মান করে, এই আর কি। এদিকে ঝিনুক তো মহা খুশি, সে জানে বাবার সামনে সে ঝিনুককে কিছুই বলতে পারবে না। তাই এই যাত্রায় সে একটা বিশ্বজয় মার্কা হাসি দিল, যা দেখে আয়ান চিবিয়ে চিবিয়ে বলল, দেখে নিব পরে, সময় আমারও আসবে। আলফাজ খন্দকার বলেন, কি ব্যাপার, এত লেট হলো কেন তোমাদের আসতে? কতক্ষণ ধরে ওয়েট করছি গাড়িতে। কাল রাতে বলেছিলাম না যে ভোরবেলা বের হতে হবে? আব্বু, তোমার এই ছেলে তো দেরি করে ফেলেছে, তাকে ঘুম থেকে তুলতে গিয়ে আমার ছোটখাটো একটা যুদ্ধ হয়ে গেছে। দেরি করে ফেললে তো ঘুম থেকে উঠতে যুদ্ধ করতে হইবে। এই কথা শুনে আয়ান ঝিনুকের দিকে শক্ত করে তাকালো। ঝিনুক সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির দরজা খুলে উঠে বসলো। আয়ান বিড়বিড় করে, পরিবারের ছোট মেয়ে যে বিচ্ছু হয় সেটা মিছা নয়। তারপর শাইলা আর নিতু আসার পর ওরাও গাড়িতে উঠে পড়লো। তারপর আয়ান ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। ওরা মূলত যাচ্ছে ওদের দাদু বাড়ি ফটিকছড়িতে। বাবার ব্যবসার সুবাদে তারা ছোটবেলা থেকে চট্টগ্রাম শহরেই বড় হয়েছে। গ্রাম থেকে শহরের খুব বেশি দূরত্ব না হলেও ব্যবসা, ছেলে মেয়েদের পড়ালেখা, সাংসারিক জটিলতা সব মিলিয়ে দুই ইচ্ছার ওদের খুব একটা গ্রামে যাওয়া হয় না। অবশ্য আলফাজ খন্দকার চেয়েছিল বাবা মাকে নিজের কাছে রেখে দিবে, কিন্তু বৃদ্ধ মানুষ দুটো নিজের আপন ভিটামাটি ছেড়ে যান্ত্রিক শহরে পড়ে থাকতে রাজি হননি। আসলে পুরনো দিনের মানুষরা এমনই। আলফাজ খন্দকাররা 3 ভাই 2 বোন। আলফাজ সাহেব গ্রামের বাইরে থাকলেও আজও তারা 2 ভাই যৌথ পরিবারের রেওয়াজটাকে বজায় রেখেছে। 2 যা মিলে সংসারটা খুব সুন্দর করে পরিচালনা করে। তাদের মধ্যে যা কম বোনের মতো সম্পর্ক বেশি। শায়লা বেগমও তার ব্যতিক্রম নন। 3 যা যখন একসাথে হয় তখন তাদের চায়ের কাপে কিংবা রান্নাঘরে জমে ওঠে তাদের সুখ দুঃখের আলাপ। তাই তো গ্রামে যাওয়ার কথা বললে তিনি যাওয়ার জন্য উতলা হয়ে ওঠেন। কখন তারা 2 বোনের সাথে তারা সেই হাসি ঠাট্টা মজা করবে, তার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। সংসারের রুটিন মাফিক জীবনে হাঁপিয়ে ওঠেন বলে হয়তো তাদের গ্রামের বাড়ি মূলত ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নে। নাম যেমন সুন্দরপুর, রূপে গুণে এটি যেন এই শব্দটার মর্মার্থ ধরে রেখেছে। আয়তনে খুব একটা বড় না হলেও সৌন্দর্যের দিক দিয়ে এই গ্রামটা কোনো অংশে কম নয়।
এই গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটা খাল প্রবাহিত হয়েছে, যা এই গ্রামটির সৌন্দর্যকে আরও নান্দনিক করে তুলেছে। নিতু ঝিনুক যখনই গ্রামে যায় তখন তাদের যে একবার হলেও এই খালকে দর্শন করা চাই। তাই তো মজা করার জন্য কাজিনদের নিয়ে খালের পাড়ে হই হুল্লোড়ে মেতে ওঠে। উফ ভাইয়া, আর কতক্ষণ লাগবে? আমার তো আর তর্স হয়েছে না। ঝিনুক কথাটা বললে আয়ান বিবির করে জবাবে বলে, কোনো কিছুতেই তোর তরটা সয় যে কবে? বিড়বিড় করে বললেও সকলে তার কথাটা শুনতে পেয়েছে। কিছু বলার ইচ্ছে থাকলেও সামনে বাবা আছে দেখেই এই যাত্রায় চুপ করে গেছে। ঝিনুকের চুপ থাকা দেখে নিতু বলে, আরে বই, একটু অপেক্ষা কর, আর বেশিক্ষণ নেই, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। শাইলা ছেলেকে বলে, তোর দাদুমণি আবার সবাইকে বলে দেয়নি তো যে আমরা আসছি? তাহলে তো সারপ্রাইজ দেওয়া মাটি হয়ে যাবে। চিন্তা করো না আম্মু, দাদুমণি খুব গভীর জলের মাছ। তাছাড়া আমি বলেছি না, এত সহজে বলছে না। নিশ্চিন্তে থাকো, তুমি সারপ্রাইজ দিতে পারবে। সেটা হলে খুবই ভালো হয়। মাঝখানে নিতু ফোড়ন কাটে। হ্যাঁ আম্মু, ভাইয়া বলেছে, মানে দাদুমণির মুখে তালা ধরে নাও। সেটা তো জানি। এর মাঝে আলফাজ খন্দকার ছেলেকে বললেন, সবার জন্য যে গিফট নিয়েছি তা কি আবার চেক করেছো? কারোরটা বাদ পড়ে যায়নি তো? না আব্বু, কাল রাতেই সব চেক করে নিয়েছি। এক্ষেত্রে নিতু তো একদম এক্সপার্ট, ও সব কিছু ঠিক করেই নিয়েছে। তুমি চিন্তা করো না। ওকে, ঠিক থাকলেই হয়। এরপর সবার মধ্যে নীরবতা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর গাড়ির জানালা দিয়ে আসা হৃদয় ঠান্ডা করা বাতাস অনুভব করছিল। সকাল 10টার দিকে ওরা সবাই পৌঁছে গেল ওদের গ্রামে। ওরা রওনা দিয়েছিল সকাল 8টায়। প্রায় 2 ঘন্টা লেগে গেছে ওদের সুন্দরপুর পৌঁছাতে। এই সময়টায় বাড়ির সকলে একসঙ্গে থাকার কথা। তার উপর এখন ছুটির সময় চলছে, তাই কাজিনরাও বাড়িতে থাকার কথা। যখনই তারা সবাই একসঙ্গে থাকে, সকলে একসাথে ব্রেকফাস্ট করতে চেষ্টা করে। বৃদ্ধ সালেহা খাতুনের আদেশ বলে কথা। তার মতে বাড়ির সকলে একসঙ্গে খেলে বরকত নাজিল হয়, তাই এই সময়গুলোতে সকলকে একসাথেই খেতে হয়। বাকি দিনগুলোতে একটু ছাড় আছে। এই সময়টাকেই কাজে লাগিয়েছে আলফাজ ও আয়ান। সারপ্রাইজ দেওয়ার জন্য এই সময়টাই উত্তম, কারণ সকলকে একসাথে পেয়ে যাবে। বাড়ির গেটে এসে দেখে গেট খোলা আছে, তাই কাউকে ডাকতেও হয়নি। আয়ান সোজা গাড়িটা পার্ক করলো বাড়ির সামনের খালি উঠোনে। একে একে সবাই গাড়ি থেকে নেমে সব জিনিসপত্র নিজেরাই নিয়ে নিয়েছে। তারপর একসঙ্গে ঢুকে গেল বাড়ির সদর দরজা পেরিয়ে। যা ভেবেছিল তাই হলো। ডাইনিং টেবিলে সবাইকে একসাথেই পেয়ে গেল, কিন্তু খাওয়ার চক্করে কেউ ওদের খেয়াল করেনি। ঝিনুক, নিতু, আয়ান সমস্বরে চেঁচিয়ে বলল, সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। ওদের চিৎকারের আওয়াজ শুনে সবাই পেছনে তাকিয়ে দেখে তাদের সবার প্রিয় মানুষগুলো। সালেহা খাতুন তো এরই মধ্যে লাঠি ভর দিয়ে উঠে গেছে তার প্রিয় নাতিকে বুকে জড়িয়ে নেবে বলে। দাদুমণিকে উঠতে দেখে আয়ান নিজেই এগিয়ে গিয়ে দাদুমণিকে জড়িয়ে ধরল। সালেহা খাতুনও এমনভাবে জড়িয়ে ধরল প্রিয় নাতিকে যেন ছেড়ে দিলেই এক্ষুনি হারিয়ে যাবে। নাতির গালে কপালে চুমু একে এবার ছেলের দিকে ফিরল। আলফাজ শাইলা বেগম গিয়ে মাকে সালাম করল। সালেহা খাতুন 2 হাতে দুজনকে কাছে টেনে নিলেন। তা দেখে নিতু, ঝিনুক 2 নাতনি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা তো কেউই না। মেয়ে বলে দাদুমণি আমাদের দেখতেই পারে না। দেখো না, নিজের প্রিয় নাতি ছেলের বউয়ের কাছে টানলো, আর আমরা মেয়ে বলে দূরে সরিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কেউই না। মেয়ে বলে দাদুমণি আমাদেরকে দেখতেই পারে না। দেখো না, নিজের প্রিয় নাতি ছেলের বউকে কাছে টানলো, আর আমরা মেয়েরা বলে দূরে সরিয়ে রেখেছে। ওরে রে, তোদের মেয়ে বলে কবে দূরে সরিয়ে রেখেছিলাম। আমার সব নাতি নাতনি আমার পরাণ, এইটা তো সবাই জানোস তোরা। আমার কাছে এরকম তফাৎ দেখেছিস কোনো দিন? নিতু বলে, আরে না দাদুমণি, আমরা তো মজা করছিলাম। আয় বুকে আয়। তারপর ওরা দুজনে এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো তাদের অতি প্রিয় মানুষটাকে। বাড়ির বাকি সদস্যরা তো তাদের সবাইকে এত সকালে দেখে তো আশ্চর্য বনে গেছে। এত সকাল সকাল শহর থেকে গ্রামে কিভাবে? তাদের বিস্ময় কাটাতে শাইলা বেগম নিজেই মুখ খুললেন। কি ব্যাপার, তোমরা স্ট্যাচু হয়ে গেছো কেন? আমরা এসেছি বলে কি খুশি হওনি তোমরা? ওনার কথা শুনে 2 যা এগিয়ে এসে বলে,
না ভাবি, খুশি হব না কেন? তোমরা সবাই তো এই বাড়ির প্রাণ। সব সময় কাছে পায় না বলেই তো সে নিয়ে আমাদের কত মন খারাপ থাকে জানো। না ভাবি, খুশি হব না কেন? তোমরা সবাই তো এই বাড়ির প্রাণ। সব সময় কাছে পাই না বলে সেই নিয়ে আমাদের কত মন খারাপ থাকে জানো। সে তো জানি আমি। তোমাদের দুজনের সাথে আবার কবে গল্পের আসর জমবে তা নিয়ে আমার কত অস্থিরতা। সেই জন্য তো সকাল সকাল চলে এলাম। এবার আর এত তাড়াতাড়ি যাচ্ছি না। যাদের যাওয়ার হয় তারাই যাবে। কথাটা যে কাকে উদ্দেশ্য করে বলেছে আলফাজ ও আয়ান খুব ভালো করে বুঝতে পারছে। এদিকে তার দুই জাত মহা খুশি। তারপর বাকিদের উদ্দেশ্যে বলল, বাচ্চারা যাও, ফ্রেশ হয়ে এসো, টেবিলে নাস্তা দিচ্ছি। বাচ্চারা যাও, ফ্রেশ হয়ে এসো, টেবিলে নাস্তা দিচ্ছি। কথাটা শুনে আলফাজের বাকি দুই ভাই বলে উঠল, হ্যাঁ ভাইজান, আগে ফ্রেশ হয়ে আসেন, বাকি আলাপ সালাপ খাবার টেবিলে হবে। হ্যাঁ ভাইজান, আগে ফ্রেশ হয়ে আসেন, বাকি আলাপ সালাপ খাবার টেবিলেই হবে। ওকে আসছি তাহলে। শায়লা চলো, আর তোমরা যাও, ফ্রেশ হয়ে নাও। ওকে আব্বু। ওকে আব্বু। ওকে আব্বু। ফ্রেশ হয়ে এসে সকলে টেবিলে বসে পড়লে সালেহা খাতুন আদেশ করলেন সকলকে খাওয়া শুরু করতে। তারপর নাতির উদ্দেশ্যে বললেন, কি রে দাদু ভাই, তোমার নেশাটা কেমন চলে? এই তো দাদুমণি, ভালোই চলছে। সামনে ইলেকশন, ভাবতেছি এইবার নমিনেশনটা নিয়েই নিব। শুধু দোয়া করিও যাতে সফল হই। আমার দাদু ভাইয়ের জন্য আমার দোয়া সব সময় থাকে। সফল হবি তুই, ইনশাআল্লাহ। দোয়া শুধু ওর এই রাজনীতির জন্য করবা? তোমার দাদু ভাইকে কত করে বললাম যে এইবার আমার ব্যবসাটা সামলাতে, কিন্তু এই কিছু কি লাভ আছে এই রাজনীতিতে? শুধু শুধু সম্মান নষ্ট, সারাক্ষণ ভয়ে অতিষ্ঠ থাকতে হয়। উচিত কাজ হতো যদি ব্যবসাটা দেখতো। ও ছাড়া কি আমার আর কোনো ছেলে আছে যে ব্যবসা সামলাবে? আমার পর তো সব কিছু ওরেই হবে, ওকেই দেখতে হবে। নিজেরটা নিজে বুঝে নিতে সমস্যা কোথায়? হ্যাঁ আয়ান, তোর আব্বু কিন্তু এটা মন্দ বলেনি। পারিবারিক ব্যবসা তো তুই সামলাতে পারবি। এটা ভাইয়ার পরে তুই একমাত্র যোগ্য উত্তরসূরি। আয়ানের মেজো চাচা সোহেল বলে ওঠে, ওকে আব্বু, ইলেকশনের ঝামেলাটা চলে যাক, তারপর ব্যবসাটাও বুঝে নিব। তোমাদের তো একটু বুঝতে হবে, ব্যবসাকে যদি আমি পেশা হিসেবে নেই, তবে রাজনীতি আমার নেশা, এটা ছাড়তে পারবো না। ওকে আব্বু, ছাড়তে হবে না, তুই শুধু পাশাপাশি ব্যবসাতে একটু সময় দে, সব কিছু আস্তে ধীরে শিখে নে। আমার অনেক মায়ের এই ব্যবসাটা। ওকে আব্বু, কনফার্ম। এই ইলেকশনটা শেষ করি আগে। ইলেকশন তো দেরি আছে, এর মাঝে মাঝে অফিসে বস। ওকে। সালেহা খাতুন ওদের এই কাজের আলাপে বিরক্ত হয়ে বলে ওঠে, এবার তো থাম তোরা, আর কত কাজের আলাপ করবি? এবার বাদ দে কাজের কথা, আসল কথায় আসা যাক। আয়ান যেহেতু আমাদের বংশের বড় ছেলে, আমি চাই এই যাত্রা ওর বিয়েটা দিয়ে দেই। বয়স তো হয়েছে অনেক, নাতি তো দেখলাম, এবার নাতির বিয়েটা দিয়ে এবার পুঁতি দেখতে মন চায়। তাহলে মনে করব চাওয়া আর কিছু নেই, সব পেয়ে গেছি এই জগতে। সালেহা খাতুনের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। একসঙ্গে তাকালো আয়ানের মুখের দিকে। এই ছেলে না এখন আর খাবার ছেড়ে উঠে না যায়। বিয়ের কথা তো শুনতেই পারে না। তার এক কথা, বিয়ের জন্য এখনো সঠিক সময় আসেনি, আরও কত সময় পড়ে রয়েছে। সে এখনই বিয়ে করে নিজেকে বিড়াল বানাতে চায় না। এদিকে আয়ান চুপচাপ খেয়েই যাচ্ছে। তা দেখে সালেহা আবার জিজ্ঞেস করলেন, কিরে, কথা কি কানে ঢুকলো না, নাকি পাত্তা দিচ্ছিস না? কোনটা? দাদুমণি, আমার তো অলরেডি একটা বউ আছেই, এখন আরেকটা যদি করি তাহলে তো দুজন মিলে তো আমায় আস্ত রাখবে না। না বাবা, আমি একটা নিরীহ ব্যক্তি, নিজের কুরবান এত সহজে করতে পারি না একজন সচেতন নাগরিক হিসেবে। আয়ানের কথা শুনে তো সবাই আশ্চর্যের চরম পর্যায়ে। তার ভাই বোনগুলো চেঁচিয়ে উঠল, এটা হতে পারে না ভাই, আমাদের বড় ভাই তুমি। তোমার বিয়ে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল জানো। আমরা প্রতিদিন ফ্যামিলি গ্রুপে কত প্ল্যান করি তোমার বিয়ে নিয়ে, আর তুমি গোপনে কাজ সেরে ফেললা। এ হতে পারে না। এটা হতে পারে না ভাই, আমাদের বড় ভাই তুমি। তোমার বিয়ে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল জানো। আমরা প্রতিদিন ফ্যামিলি গ্রুপে কত প্ল্যান করি তোমায় বিয়ে নিয়ে, আর তুমি গোপনে কাজ সেরে ফেলে। এ হতে পারে না। চিন্তা করিস না তোরা, তোদের স্বপ্ন পূরণ করব। ওকেই না হয় ধুমধাম করে
আবার বিয়ে করব। কি বলিস তোরা? আয়ানের ছোট চাচা সেলিম খন্দকার জানতে চাইলেন। কে সে মেয়ে যাকে আয়ান না বলেই বিয়ে করে ফেলেছে? পাত্রী তো এখানেই আছে চাচ্চু, তোমরা সবাই চিনো তাকে। কে সে? মেজো চাচা জানতে চাইলেন। এই যে এই বুড়িটা, দাদাভাই তো গেছে, এই বুড়িকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। যত ঝামেলা এখন আমার ঘাড়ে পড়েছে, শান্তিতে আছি এটা ওনার সহ্য হচ্ছে না। কি গো বুড়ি, নিজের সতীন নিয়ে এসে কি নিজের সর্বনাশ নিজেই করতে চাইছো? তখন কিন্তু আমাকে আবার নালিশ করতে পারবে না। আয়ানের কথা টেবিলে হাসি রোল পড়ে গেল। যেভাবে বলেছিল সবাই তো সত্যিই ধরে নিয়েছিল। সালেহা নাতিকে কাছে টেনে বুঝানোর স্বরে বলে, না দাদু ভাই, আমার সতীন যে হবে সে কখনোই নালিশ জানানোর সুযোগ পাবে না। এমন একটা মেয়েকে আমার দাদু ভাইয়ের জন্য নিয়ে আসবো যে রূপে গুণে একদম অন্য হবে। লোভ দেখাচ্ছ? তোমার জামাই কিন্তু লোভী নয়, সে তোমার মতো বুড়িকে নিয়েই খুশি। দাদুমণি, ভাইয়াকে বুঝিয়ে লাভ নেই। দেখো গিয়ে হয়তো কোনো রূপসীকে সে অলরেডি বুক করে রেখেছে, তার জন্যই হয়তো অপেক্ষায় থাকছে। আয়ানের মেজো চাচার ছেলে সোহান বলে ওঠে। বড়দের সামনে এমন বেফাস কথা বলে ফেলায় সোহানকে একটা চিমটি দিল নিতু। তার মানে বুঝালো এখন এসব কথা বলা যাবে না। এদিকে আয়ানের চোখ রাঙানো আর নিতুর চিমটিতে সোহান চুপ করে যায়। শেষে শাইলা বলে ওঠে, মা, ও যেহেতু কিছুটা সময় চাইছে তাহলে ওকে সময়টা দিয়ে দাও। এর মাঝে ওর ইলেকশন শেষ হোক আর ব্যবসাটা শিখে নিক, তারপর না হয় আমরা বিয়ের কথা ভাববো। কি বলো? দুই যাও এতে সম্মতি দিয়ে বলে, হ্যাঁ মা, ছেলেটা একটু গুছিয়ে নিক, তারপর ধীরে সুস্থে সব হবে। হ্যাঁ মা, ছেলেটা একটু গুছিয়ে নিক, তারপর ধীরে সুস্থে সব হবে। ওকে, তোমরা সবাই যেহেতু বলছো ওকে সময়টা দিচ্ছি আমি, কিন্তু এরপরে আর মানবো না বলে দিলাম। ওকে। তারপর সকালে নাস্তা শেষ করে তিন ভাই চলে গেল বাইরে। সালেহা খাতুন গেল তার রুমে। তিন যা মিলে সবকিছু পরিষ্কার করে দুপুরের রান্নায় ব্যস্ত হয়ে গেছে। আর কাজিন দল সব গেল আয়ানের রুমে। ভাইকে পচানোর সুযোগ ওরা হাতছাড়া করতে চায় না, বিশেষ করে ঝিনুক আর ছোট চাচ্চুর ছেলে আকাশ, যে সবে ইন্টার ফার্স্ট ইয়ারে। ঝিনুক আরও পিটাপিটি বলে ওদের মধ্যে ভাই বোন থেকেও বন্ধুত্বের সম্পর্ক বেশি। তার উপর স্বভাবও প্রায় একরকম। কাজিন দল মূলত 6 জন। আয়ানরা 3 ভাই বোন, মেজো চাচার এক ছেলে সোহান আর ছোট চাচার মেয়ে রিধি ও ছেলে আকাশ। নিতু আর রিধি সমবয়সী। সোহান আয়ানের বেশি হলে 3 থেকে 4 বছরের ছোট হবে। সবার মধ্যেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। অবশ্য সম্মান শ্রদ্ধা তো আছেই। খেয়ে এসে আয়ান একটু রেস্ট নিচ্ছিল। একটানা ড্রাইভিং করে শরীরটা ভালো লাগছিল না। ড্রাইভার ছুটিতে ছিল বিধায় ওকেই ড্রাইভ করতে হয়েছে। এর মাঝে ওর অ্যাসিস্ট্যান্ট সুমনের কল এসে হাজির। চোখে ঘুম নেমে এসেছিল। ফোন সাইলেন্ট করে বালিশের নিচে ছিল। হঠাৎ ভাইব্রেট হলো, না দেখেই রিসিভ করে ফেলেছে। হ্যালো, কে? ভাই, আমি চিনতে পারোনি? সুমন। ফোনটা শুনেই বুঝে গেছে যে এটা সুমন। হ্যাঁ সুমন, বল কি বলবি? ভাই, তুমি যে কাজটা করতে বলেছিলে সেটা দাঁড়। তোমার সন্দেহ ঠিক, একেবারে ঠিক নিশানায় এগিয়েছ। এই জঘন্য কাজটা বিপরীত পক্ষ থেকেই হয়েছে। সামনে ইলেকশন তো বাসাধন একটু টু মেরেছে আর কি, দেখেছে কাজ হয় কিনা। কিন্তু ও তো বুঝিনি বিপরীত পক্ষ এত কাঁচা খেলোয়াড় নয়, দেখতে হবে না লিডারকে। সুমনের এমন প্রশংসা বাক্য শুনে আয়ান মুচকে হাসলো, এই ভেবে যে ছেলেটা ওকে কতটা ভালোবাসে। একদম নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে সে আয়ানকে। আয়ানের এক কথায় সে সব করতে রাজি। ভাই, কিছু বলছো না যে? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শুনেছি। ওই শিকদার সাহেবকে এখন কিচ্ছু করবে না, ওকে বুঝতেও দিও না যে আমরা জেনে গেছি এই ব্যাপারে। বেচারাকে আরেকটু উঠতে দাও না ভাই। সামনে নির্বাচন, যতই উঠবে তার প্রভাব পড়বে এই নির্বাচনের উপর। তাই এই পটি মাছকে একটু নাচতে দাও আগে, পরে ওকে বোঝাবো আয়ান খন্দকার কতটা পাকা খেলোয়াড়। ঠিক বলছো ভাই, দেখি ওর দৌড় কত দৌড়। হ্যাঁ, কিন্তু ভাই তুমি ফিরছো কবে? এই মুহূর্তে তো তোমাকে দরকার, না হলে লস হয়ে যাবে। টেনশন নিও না সুমন, আমি ফিরছি 2-1 দিনের মধ্যেই। আর তুমি আছো তো, তুমি থাকতে আমার তো টেনশনই নেই। বিচ্ছু বাহিনী মাত্রই ঢুকলো আয়ানের রুমে। এই কথা শুনেই তারা বিদ্রোহী হয়ে উঠল। বোনেরা বলে উঠল, হচ্ছে না ভাই, হাঁকি বহুত দিয়েছ, এবার এসব চলছে না।
সকলের বাস্তবতাকে বস্তা ভরে একটু সময় পেলাম। অন্তত একটা সপ্তাহ তোমাকে ছাড়ছি না। আমরা সবাই মিলে ঘুরবো, খাবো, শপিং করব, অনেক অনেক মজা করব। তা হচ্ছে না ভাইয়া, ফাঁকি বহুত দিয়েছো, এবার এসব চলবে না। সকালে ব্যস্ততাতে বস্তা ভরে একটু সময় পেলাম, অন্তত এই একটা সপ্তাহ তোমাকে ছাড়ছি না। আমরা সবাই মিলে ঘুরবো, খাবো, শপিং করব, অনেক অনেক মজা করব। তা হচ্ছে না ভাই, ফাঁকি বহুত দিয়েছো, এবার এসব চলছে না। সকালে ব্যস্ততাকে বস্তা ভরে একটু সময় পেলাম, অন্তত তো একটা সপ্তাহ তোমাকে ছাড়ছি না। আমরা সবাই মিলে ঘুমাবো, খাবো, শপিং করব, অনেক অনেক মজা করব। ঘুরবো, খাবো, এই দুটো শব্দই ঠিক আছে, এতে রাজি আছি। কিন্তু তৃতীয় শব্দটাতে মাপ চাই আমার প্রিয় বন্ধয়। মেয়েদের সাথে শপিংয়ে যাওয়ার চাইতে নিজের গলায় নিজেই দড়ি বাঁধা একই কথা। আমি যাব না। সোহান, আকাশ, ওদের সাথে নিয়ে যাস কেমন? না ভাই, আমাদের একটা স্কুলের মাঠে ক্রিকেট ম্যাচ আছে, আমরা যেতে পারবো না। না ভাই, আমাদের একটা স্কুলের মাঠে ক্রিকেট ম্যাচ আছে, আমরা যেতে পারবো না। নিতু ঝিনুক হৃদি বলে, ওকে, তোমাদের যেতে হবে না। আমরা নিজেদের শপিং নিজেরাই করতে পারি। এতটা আবোলা ভেবো না আমাদের। ওকে, তোমাদের যেতে হবে না, আমরা নিজেদের শপিং নিজেরাই করতে পারি। এটা তো অবেলা ভেবে না আমাদের। ওকে, তোমাদের যেতে হবে না, আমরা নিজেদের শপিং নিজেরাই করতে পারি। এতটাও অবলো ভেবো না আমাদের। তোরা আর অবলা, তোরা যে কি তা তো সবার মোটামুটি ধারণা আছেই। কি বললা তুমি? কি বললা তুমি? কি বললা তুমি? ওদের অগ্নিমূর্তি হতে দেখে পরিস্থিতি শান্ত করতে সোহান বলে, ভাই বাদ দাও ওদের কথা, আমরা যে কাজ করতে এসেছি সে কাজ না করে অন্য টপিকে চলে যাচ্ছি কেন? ও হ্যাঁ, কি জন্য ডিস্টার্ব করতে চলে এলি তাই বল। আর হৃদি বলল, আকাশ, আয়ান ভাইয়ের পর তুই তো আমাদের গুরু, তুই শুরু কর, তারপর আমরা বলছি। রে, যে কেউ একজন তো বল, কি চাই তোদের? টাকা নাকি কোনো গন্ডগোল পাকিয়ে এসেছিস? কোনটা? কোনোটাই না ভাই, আমরা কিছু জানতে এসেছি। প্রমিস করো, যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক উত্তর দিবে। আকাশ গম্ভীর কণ্ঠে বলল, হাই হাই বড় ভাই, এমন কঠোর হয়ে জিজ্ঞেস করলে তো যে কেউ বলে দিবে। আমার মনে হচ্ছে কোনো নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার চাইতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া বেশি কঠিন হবে। আয়ান রসিকতা করে, ওকে, নাও স্টার্ট ব্রো। বিজ্ঞদের মতো করে বলল আকাশ। ওকে, আই এম রেডি ফর ইন্টারভিউ। ওকে, নাও প্রমিস মি, যা যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবে। ওকে, প্রমিস। ইয়ে 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 বলে সবাই খুশিতে নাচ শুরু করে দিল। এবার তোদের নাচা শেষ হলে দয়া করে প্রশ্ন করলে কর, নইলে আমি ঘুমালাম। বলে আয়ান খাটে শুয়ে পড়ল। ওর শুয়ে পড়া দেখে আকাশ গিয়ে হ্যাচকা টানে ওকে তুলে বসিয়ে দিল। তারপর সামনে বসে পড়ল। এবার বলল, এবার বলো, আয়ান ভাই, তোমার কি কোনো সুন্দরী গার্লফ্রেন্ড আছে যার ব্যাপারে সবার থেকে সবকিছু লুকিয়ে রাখো? আকাশের কথা শুনে আয়ানের মনে হলো সে মাত্রই সত্যি সত্যি আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়ে গেছে। গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড। সেটা আবার কি জিনিস রে ভাই? নেহা কিচ্ছু জানে না। মুখ ভেঙচিয়ে বলল ঝিনুক। কি বললি তুই? ও বলে আয়ান তেড়ে যাচ্ছিল। সোহান ওর হাত ধরে বলল, ছাড়ো না ভাই, ও তো সব সময় এমন, বাদ দাও। কে? তুই বললি বলেই চুপ করলাম। আকাশ বলে, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। তুমি কিন্তু প্রমিস করেছো আমাকে। আরে ভাই নেই, থাকলে তো তোরা জানতিস। সত্যি নেই? না। আরে কি বলছো এটা তুমি ভাই? স্কুল জীবন শেষ করলে, কলেজ ভার্সিটি শেষ করলে, একটা মেয়েও কি তোমার পছন্দ হলো না? কত প্রপোজাল তো পেয়েছো, তাদের মধ্যে একটাও তোমার পছন্দ হয়নি? না। সকলে একসাথে বলে ওঠে, একটাও না। একটাও না? একটাও না। একটুও না। একটাও না। না, একটাও না। অবশ্য পছন্দ হওয়ার মতো করে তাকাইও নাই আমি, ইন্টারেস্ট আসেনি। যদি এমন কিছু হতো তো অবশ্যই প্রেমে তো পড়তাম,
না। দিদি বলে, তাহলে ভাই বলো তো তোমার কেমন মেয়ে পছন্দ? মানে তাকে কী রকম হতে হবে? কোনো দুর্দান্ত সুন্দরী হতে হবে নিশ্চয়। না, ফাটাফাটি সুন্দরী না হলেও চলবে, তবে তার মধ্যে মায়াবী একটা ব্যাপার থাকতে হবে। এক দেখাতে যা সৌন্দর্যের প্রেমে নয়, তার মায়ার প্রেমে পড়ে যাব, কারণ সৌন্দর্যের মোহ খুব দ্রুতই কেটে যায়, কিন্তু মায়া কখনোই ভুলা যায় না, শত চেষ্টা করলেও না। ওহো, তার মানে আমাদের নেতা সাহেবও দেখছি স্বপ্ন দেখে প্রেম ভালোবাসার। সোহান বলে উঠে, আরে ভাই, আমি কি সন্ন্যাসীর পদবি পেয়েছি নাকি যে প্রেম ভালোবাসার স্বপ্ন দেখব না? না তা না, তুমি যেভাবে কাজের পিছনে ছোটো তাতে তো মনে না হওয়ার কিছু নেই। সোহান ভাইয়া, তুমি দেখিও, ভাইয়ের এই কাজের চক্করে ভাবি না বিরক্ত হয়ে যায়। এত কাজ করতে করতে ওকে সময় না দিলে তো মেয়ে তো তাড়াতাড়ি ভেঙে যাবে। নিতু বলে উঠে, যে আমার বউ হবে সে অবশ্যই ধৈর্যশীল কেউ হবে। সবচেয়ে বড় কথা, সে আমাকে বুঝবে, আমার সমস্যা বুঝতে পারবে। বুঝেছিস? কোনো অধৈর্যশীল মেয়েকে বউ করে আনবই না। দেখা যাবে কেমন ধৈর্যশীল হয়। মুখ ভিংচিয়ে বলে ঝিনুক। দেখে নিস। এবার তোদের ইন্টারভিউ শেষ হলে যা, বের হ রুম থেকে, আমি একটু রেস্ট নিব। নিতু বলল, কেমন রেস্ট নিবা? তা তো জানি, সেই তো ফোনের কাজ করতে বসে যাবা। না, ঘুমাবো। এবার বের হ রুম থেকে। ওকে, যাচ্ছি আমরা, কিন্তু মনে রেখো বিকালে আমাদের ঘুরতে নিয়ে যেতে হবে। ওকে, মনে না থাকলে তো তোরা ঠিক মনে করিয়ে দিবি, তা কি জানি না আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। ওকে, যা এবার। ওকে। আলফা সাহেব তার দুই ভাইকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলেন। প্রত্যেকবারই এমন, যখনই সে বাড়ি আসে তখন সকাল বিকাল এটা তার রুটিনে পরিণত হয়। আজও তার ব্যতিক্রম হয়নি, তবে আজ তার ভীষণ ভালো লাগছে অন্যদিনের তুলনায়, কেননা তার ছোট দুই ভাইয়ের সঙ্গ পেয়েছে। অন্যবার তাদের কাজের ব্যস্ততায় তেমন পাওয়া হয় না, দুজনে বাজারে দোকান নিয়ে ব্যস্ত থাকে। আজ দুজনকে একসাথে পেয়ে তার মন প্রফুল্ল। তাই তো তিন ভাই মিলে তাদের পারিবারিক জমিজমা দেখে এখন এসেছে একটা চায়ের দোকানে। এখানেই দেখা হয়ে গেল তার ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু আকরাম হোসেনের সাথে। উচ্চ মাধ্যমিক শেষ করে আলফাজ খন্দকার শহরের ভার্সিটিতে ভর্তি হয়ে গেছিল। আকরাম হোসেন মধ্যবিত্ত পরিবারের ছিল বিধায় ওনার পক্ষে শহরে ভর্তি হওয়া কঠিন ব্যাপার ছিল। তাই তাদেরই উপজেলার একটি সরকারি কলেজে ভর্তি হয়ে গেছিলেন। পড়াশোনার পাঠ চুকিয়ে আলফাজ নিজের ব্যবসা দাঁড় করাচ্ছিলেন, আর আকরাম হোসেন পেশা হিসেবে বেছে নিলেন একজন স্কুল শিক্ষক হিসেবে। সামান্য আয়ে সমাজে সম্মানের সাথে নিজের জীবন অতিবাহিত করেছে, কিন্তু কয়েক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছে। ডাক্তার ওনাকে চাপ নিতে একদম বারণ করে দিয়েছে। এরপর থেকে আর স্কুল করতে পারেন না। ওনার এক মেয়ে দীপ্তি, সেই মূলত বাবাকে ক্রেস্ট নিতে বাধ্য করেছে। মেয়েটি এখন একমাত্র ভরসাই সংসারের। অনার্স শেষ করে বাবার অসুস্থতায় মাস্টার্স শেষ করতে চাইলেও পারিবারিক জটিলতায় আর করতে পারেনি। অল্প বয়সে এই সংসারের হাল ধরেছে। বাবার পদটাতেই বহাল রয়েছে দীপ্তি। বর্তমানে তার বাবার স্কুলেই শিক্ষকতা করছে। আলফাজ খন্দকার উৎসুকের সাথে বললেন, আরে সোহেল, এ আকরাম না? হ্যাঁ ভাই, চল গিয়ে কথা বলি আসি, কতদিন পর দেখা ওর সাথে। চলো। কিরে বন্ধু, কি খবর তোর? হঠাৎ এমন আওয়াজ শুনে আকরাম পেছন ঘুরে দেখে তার ছোটবেলার খুব প্রিয় বন্ধু দাঁড়িয়ে আছে। আরে বন্ধু, তুই গ্রাম থেকে কখন এলি? তুই তো আজকাল ভুলেই গেলি নিজের শিখরের কথা। না বন্ধু, ভুলি নাই রে, কাজের ব্যস্ততায় তেমন আসতে পারি না। সবসময় মিস করি নিজের শিকড়টাকে। যখনই সময় পাই তখনই তো নারীর টানে চলে আসি। আচ্ছা বসে কথা বলি। হ্যাঁ, অনেকদিন পরে দেখা, জমিয়ে আড্ডা দেব আমরা। হ্যাঁ। তারপর আকরাম হোসেন বাকি দুই ভাই সোহেল ও সেলিমের সাথে কুশল বিনিময় করলেন। দোকানিকে বললেন আরও 3 কাপ চা বানিয়ে দিতে। সুন্দর করে বানিয়ে দিও ভাই, কতদিন আমাদের মধ্যে এই চায়ের কাপের আড্ডাটা জমে ওঠেনি, এবার জমিয়ে আড্ডা দেব। ওকে স্যার, দিচ্ছি। তারপর বল বন্ধু, ব্যবসা কেমন চলছে তোর? এই তো আলহামদুলিল্লাহ, তোদের দোয়াই ভালোই চলছে। তবে বয়স হয়ে যাচ্ছে তো এখন আর আগের মতো ছুটতে পারি না, এই আর কি। এখন ছেলেটা ব্যবসার হাল ধরলেই
আমার ছুটি। হ্যাঁ তা তো বটেই। তাদের দুই বন্ধুর মাঝে সোহেল সেলিম এখন নীরব দর্শক। তারপর বল, তোর শিক্ষা জীবন কেমন যাচ্ছে? আর বলিস না বন্ধু, ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে ডাক্তার বারণ করেছে বেশি চাপ না নিতে। তাই মেয়ে আমাকে আর স্কুল করতেই দেয় না। ওই করে এখন সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। মাশাল্লাহ, খুব লক্ষ্মী মেয়ে তো তোর। এই বয়সে সংসারের হাল ধরেছে। কি যেন নাম ওর? দীপ্তি। অনেক আগে দেখেছিলাম, কত বড় হয়েছে এখন। এর মাঝেই চা চলে এলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে আমার ওদের আলাপ শুরু হয়ে গেল। এই তো সবে অনার্স শেষ করেছে। তারপর বল, ভাবি আর বাচ্চারা কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা কি করে, কে কিসে পড়ে? আয়ান ভার্সিটি শেষ করে রাজনীতিতে আছে, সামনে নির্বাচনের প্রার্থী হবে। বড় মেয়ে নিতু অনার্স 3য় বর্ষে পড়ছে, আর ছোট মেয়ে ঝিনুক ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। মাশাল্লাহ, সকলে বড় হয়ে গেছে। তা ছেলেটার ব্যবসাটা না করে রাজনীতি করতে গেল কেন? আর বলিস না বন্ধু, রাজনীতি করা ওর প্রিয় শখ। দেখিস এখন রাজনীতির ময়দান খুব একটা ভালো না। সেটাই তো। ভাইজান দুপুর হতে চললো, চলো ফিরতে হবে এখন। আচ্ছা ওকে বন্ধু, নাম্বারটা দে যাতে যোগাযোগ করতে পারি। আর অবশ্যই বাসায় আসবি, না করতে পারবি না কিন্তু। তোকেও আসতে হবে, তবেই যেতে পারি। ওকে বন্ধু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পথে যেতে যেতে আলফাজ দুই ভাইয়ের উদ্দেশ্যে বললেন, আকরাম অনেক ভালো, ও সরল মনের মানুষ, অনেক মেধাবীও ছিল। হ্যাঁ ভাই, শিক্ষক জীবনের শুরুতে খুব অল্প সময়ে ওনার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সততা ভালোবাসা দিয়ে সব স্টুডেন্টদের মন জয় করে নিয়েছে। আকরাম স্যার নাম শুনেননি এমন কেউ নেই। সেলিম খন্দকার বলল, হ্যাঁ, গ্রামের সকলে ওনাকে ভীষণ সম্মান ও ভালোবাসে। শুনেছি ওনার মেয়েও ভীষণ প্রিয় হয়ে উঠেছে শিক্ষার্থীদের নিকট। তাহলে তো ওকে একবার দেখতেই হয়। বলতে বলতে তারা ঘরে এসে দেখলো 3 বউ মিলে অলরেডি খাবার দিয়ে দিয়েছে। হাত মুখ ধুয়ে সকলে খেতে বসে পড়ল। আলফাজ খুশি খুশি মুখে বলল, মা আজ কার সাথে দেখা হয়েছে জানো? কার সাথে? আকরামের সাথে। শাইলা বেগম বলে, তোমার বন্ধু আকরাম? হ্যাঁ শায়লা। অনেকদিন পর। তা কেমন আছেন উনি? আর বলো না, মানুষটা নাকি হঠাৎ অসুস্থ হয়ে এখন বসে আছে। ডক্টর নাকি বলেছে বেশি চাপ না নিতে, তাই নাকি স্কুলেও করতে পারছে না। আহারে, তার সংসার চলে কিভাবে? ওর একমাত্র মেয়ে দীপ্তি ওই স্কুলের শিক্ষিকা হিসেবে আছে বর্তমানে। তাহলে কোনো মতে চলে? হ্যাঁ। সালেহা বলে ওঠে এর মাঝে, একদিন বাসায় নিয়ে আয় ওরে। তুই শহরে চলে যাওয়ার পরে তো আর আসে না এখানে। হ্যাঁ মা, ওকে বলেছি এখানে আসতে, ও একটা শর্ত দিয়েছে। কি শর্ত? শর্ত হলো ভাইজানকেও সবাইকে নিয়ে ওনার বাড়িতে যেতে হবে। সেলিম বলল। সালেহা বেগম মুচকি হেসে দিলেন এই কথা শুনে। ছেলেটা এখনো অমনই রয়ে গেছে, খুব আন্তরিক ছেলে। দাওয়াত করিস বাসায়, বলে দিস আমরাও যাব। ওকে মা। খাওয়ার পাট চুকিয়ে যে যার মতো চলে গেল। বিকালবেলা বিচ্ছু বাহিনী আগেই হাজির আয়ানের রুমে। কি ব্যাপার ভাই, এখনো রেডি হওনি তুমি? হৃদি হুড়মুড় করে ঢুকে বলল, কি জন্য? আয়ান যেন ভুলে যাওয়ার ভান করলো। ঝিনুক কোমরে হাত রেখে বলল, কি জন্য মানে মনে নেই কি বলছিলাম আমরা? বিকেলে ঘুরতে যাবার কথা ছিল আমাদের সকলের। আয়ান একটু ভাবুক হওয়ার অ্যাক্টিং করে বলল, ও হ্যাঁ মনে পড়েছে। তোরা 1 মিনিট দ্বারা, আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। ওকে 1 মিনিট দাঁড়াবো আর তুমি 2 মিনিটে রেডি হবে? কেমনে কি ভাই? নিতু বলে উঠে। সোহান বলে, আরে নিতু ভাই জাস্ট বলেছে এমনি। ভাই তুমি যাও তো, তাড়াতাড়ি রেডি হও, টাইম নেই এত। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ভাই দেখবা মেয়েদের মতো সাজুগুজু করতে গিয়ে আজ ঘোড়ার 12টা বাজিয়ে দিবে। ঝিনুক ভেঙচি দিল। এতই যখন তোদের লেট হবে তখন তোরা যা, আমাকে টানছিস কেন? না ভাই, তোমাকে ছাড়া হবে না। ওর কথা বাদ দাও তো, ও তো সব সময় এমনি। তুমি যাও দ্রুত। ওকে, জাস্ট তোদের জন্য যাচ্ছি। ওকে ভাই, নাও প্লিজ গেট রেডি। ওকে।
রেডি হয়ে সকলে বেরিয়ে পড়ল। বাইরে আয়ানের গাড়িটা রাখা ছিল, একসাথে সবাই বসতে পারবে না বলে সোহান বলল, ভাই তুমি এদের নিয়ে যাও, আমি বাইকে করে আসছি। নিতু, তুই চাইলে আমাদের পিছনে বসে যেতে পারিস, গাড়িতে তো গাদাগাদি করে বসতে হবে, এতে তো তোর সমস্যা হয়। নিতু কিছুক্ষণ ভেবে বলল, ওকে ভাই, তোমরা যাও তাহলে। ওকে সোহান, তাড়াতাড়ি আসিস। ওকে ভাই। মনে মনে সোহান অনেক খুশি, সে তো মনে মনে এটাই চেয়েছিল আর পেয়েও গেল। এতে সে ভীষণ খুশি, কিন্তু তা প্রকাশ করলো না। গম্ভীর মুখে সে নিতুকে বলল, উঠে বস দ্রুত। উঠছি। বাইকে ওঠার পরে নিতু এমন দূরত্ব রাখলো যা সোহানের খুব একটা ভালো লাগলো না, তাই মুখটা আগের চাইতে আরো গম্ভীর করে বলল, এই আমায় কি ছোঁয়াচে রোগ আছে নাকি? না, কিন্তু এমন বলছো কেন? বলবো নাই বা কেন? এমন করে বসছিস যেন আমার সত্যি ছোঁয়াচে রোগ আছে, না হলে এমন দূরে বসে আছিস কেন? ভালো করে ধরে বস, এটা তোর আর শহর না, গ্রামের রাস্তা, খুব একটা ভালো না, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক করে বস। নিতু সোহানকে মনে মনে অনেক বকলো, কিন্তু মুখে তা প্রকাশ করলো না, শান্তভাবে বলল, বসছি, চলো এবার। ওকে। প্রায় 30 মিনিট লাগছে ওদের গন্তব্যে পৌঁছাতে। ওদের সবার সেই প্রিয় খালপাড়, পাড়ের সাথে লাগোয়া একটা পথচারী রাস্তা। রাস্তার অপর পাশেই রয়েছে দোকানপাট। প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য বন্ধু বান্ধব অনেকে পরিবারের লোকজন নিয়ে ঘুরতে আসে এখানে। বিকেলে মানুষ ঘুরতে আসে বলে এখানে চটপটি ফুচকার দোকানও বসে। আয়ান গাড়ি এক সাইডে পার্ক করে দেখে সোহান আর নিতু এখনো এসে পৌঁছায়নি, তাই আয়ান সবাইকে বলল একটু ওয়েট করতে। কয়েক মিনিট পরেই সোহান আর নিতু এসে গেল। তারপর সবাই মিলে খালপাড়ের দিকে গেল। কেউ ব্যস্ত প্রকৃতির সৌন্দর্যে, কেউ ব্যস্ত ছবি তুলতে, কেউ বা খাওয়ায়, আর কেউ বা খালপাড়ে গল্পে মশগুল। বিচ্ছু বাহিনী হুড়মুড় করে গিয়ে এমনভাবে বসে পড়ল যেন মনে হলো তাদের জন্য কেউ এখানে শীতল বাটি বিছিয়ে রেখেছে আগে থেকেই। আয়ান দাঁড়িয়েই রইল, বাকি সবাই আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ আয়ানের ফোন বেজে উঠল। বের করে দেখলো সুমনের কল এসেছে, তাই সবাইকে উদ্দেশ্য করে বলল, তোরা গল্প কর, আমার একটা ফোন আসছে, কথা বলে এক্ষুনি আসছি। ভাই। হ্যাঁ সুমন, বলো আপডেট কি, কাজ কত দূর এগিয়েছে? ভাই, আমি অনেকটাই এগিয়েছি, এসব ইনফরমেশান কালেক্ট করা শেষ, এবার জাস্ট পাবলিশ করার অপেক্ষা। তুমি আসলেই এটাও হয়ে যাবে। ওয়েল ডান সুমন, রাখছি এখন, বাই। ওকে ভাই। মামা, 1 প্লেট ফুচকা দেন তো, অবশ্যই ঝাল বেশি করে দেবেন। হ্যাঁ মামা, দিচ্ছি। এটা কি আর বলতে হয়, আমি তো জানি। আয়ান পেছন ঘুরে তাকালো এমন রিনিঝিনি কণ্ঠ শুনে। ও দেখলো ফুচকার ভ্যানের পাশে কালো শাড়ি পরিহিত একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মাথার লম্বা চুল বেনি করা আর কাঁধে ব্যাগ। পিছন ঘুরে আছে বিধায় মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। আয়ান উৎসুক হয়ে রইল মুখটা দেখার অপেক্ষায়, কিন্তু ও তো পেছন ফিরছেই না। মনে হচ্ছে সামনের মেয়েটার সাথে গল্পে মুশকুল হয়ে রয়েছে। আয়ানের কেন জানি মুখটা দেখতে ভীষণ ইচ্ছে হলো, আর একটু সরে দাঁড়ালো যাতে মুখটা দেখা যায়। তাতে করে মুখের এক পাশটা দৃশ্যমান হলো। আয়ান পিছনেরই একটা গাছে হেলান দিয়ে তাকিয়ে রইল। হঠাৎ ফুচকা মামা বলল, এই নেন মামা, আপনার ফুচকা রেডি, ঝাল টক বেশি দিয়েছি। ফুচকা মামার কথা শুনে মেয়েটি হঠাৎ পেছনে ঘুরল। তা দেখে আয়ান ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার মুখের আদলটা আয়ানের চোখে দারুণ হয়ে দেখা দিল। এতটা ফর্সা না হলেও ওর মুখে মায়াবী একটা ভাব আছে, যেটা সহজেই যে কারো চোখে পড়ে যাবে। আয়ান দেখল মেয়েটি হাত বাড়িয়ে ফুচকার প্লেটটা নিল, তারপর ফুচকার ভেতরে টক মিশিয়ে পুরোটাই মুখে পুরে দিল। তারপর চোখে মুখে এমন এক্সপ্রেশন ফুটিয়ে তুলল যে আয়ান মুগ্ধ হয়ে তাকিয়েই রইল। ওর এখন মনে হচ্ছে ফুচকাই দুনিয়ার সব থেকে মজার খাবার, যা এই মেয়েটির খাওয়ার ধরনে বলে দিচ্ছে। আর একটা ফুচকা নিয়ে ওর পাশে থাকা মেয়েটির মুখে ঢুকিয়ে দিল। আয়ান সেখানে দাঁড়িয়েই ওর পুরো ফুচকার প্লেট শেষ হতে দেখলো। কেন জানি চলে যেতে চেয়েও পারল না, স্থির হয়েই দাঁড়িয়ে আছে। কিরে ভাই, এগুলো আসে না কেন? কথা কি এখনো শেষ হয়নি? সোহান বলল চিন্তিত হয়ে। হ্যাঁ তাই তো, চলো সবাই গিয়ে দেখি কই আছে। রিদি বলল, হ্যাঁ চল। কিছু দূর গিয়ে দেখলো তাদের ভাই এক দৃষ্টিতে ফুচকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। দূর থেকে দেখছে বলে মেয়েটিকে তারা লক্ষ্য করেনি। আয়ান কি মনে করে এইদিকে যাওয়া ধরলো, তখনই বিচ্ছু বাহিনী সব হাজির। আয়ানকে চারপাশ থেকে ঘিরে দাঁড়ালো ওরা।
আর মেয়েটিও তার মধ্যে বিল মিটিয়ে পেছন ফিরে হাঁটা আরম্ভ করলো। ভাই বোনকে এভাবে হামলে পড়তে দেখে আয়ান ভ্যাবাচেকা খেয়ে গেছিল, যার কারণে মেয়েটা কোন দিকে গেল সেটা দেখতে পেল না। কি রে ভাই, এতক্ষণ কি করছিলি এখানে? তুমি আসছিলে না দেখে আমরা নিজেরাই চলে এলাম। নিতু জানতে চাইল। আয়ান একটু রাগী কণ্ঠে বলল, কি আর করব, ফোনে কথা বলতে এসেছি তো কথাই বলছিলাম, আর কি করব। কই, আমরা তো দেখলাম তুমি গাছে হেলান দিয়ে হিরো হিরো স্টাইল দিয়ে ওই দিকে তাকিয়েছিলে। ওই দিকে? হ্যাঁ। আরে ওই দিকে দেখছিলাম মামাটার ফুচকা বানানো, কি দারুণ করে ফুচকা বানাচ্ছে, মনে হচ্ছে খেতে ভীষণ মজারই হবে। ঝিনুক যেন এই কথায় আকাশ থেকে পড়ল, গালে হাত রেখে অবাক হয়ে বলল, কি ভাই, তুমি আর ফুচকা? তুমি তো এই জিনিসটাকে জঘন্য আখ্যায়িত করেছিলে। এসব খেলে নাকি পেটের 12টা বাজে, তাহলে এখন কেন মজা হয়ে যাবে? আয়ান সোজা হয়ে দাঁড়িয়ে ঝিনুকের মাথায় একটা গাঁটটা মারলো, তারপর বলে, এটা কি বাকি ফুচকার মতো অপরিষ্কার করে বানাই নাকি? তুই যে মামা থেকে নিয়মিত খাস, আমি দেখেছি ওই মামাটা ডান হাতের আঙুল দিয়ে সর্দি ফেলে, তারপর হাত না মুছেই লেগে পড়ে। বাহ, কি করে খাস এসব তুই? এর এই মামা কি সুন্দর হাত ভালোভাবে পরিষ্কার করে তারপর ফুচকা বানাচ্ছে, বুঝলি এবার কেন দেখতেছি। তুমি যত যাই বলো না কেন, ফুচকা খাওয়ার থেকে আটকাতে পারবে না। আয়ান এই যাত্রায় বেঁচে গেল। ও চেয়েছিল বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দিতে, নয়তো এরা লেগেই থাকতো। হৃদি ক্লান্ত স্বরে বলল, আচ্ছা, তোমরা কি এইখানেই দাঁড়িয়ে থাকবে? পা ব্যথা হয়ে গেল আমার, চলো কোথাও গিয়ে বসি। কোথাও নাই, চল গিয়ে ভাইয়ের সেই মজার ফুচকা খাবো। আচ্ছা চল, আর পারছি না। তোদের মতো ফার্মের মুরগিকে ঘুরতে যেতে কি বলে? একটুতেই আধমরা হয়ে যাস। আকাশ বিরক্ত হয়ে বলে, কি বললি তুই? আমি ফার্মের মুরগি? তাহলে তুই কি দেশি মুরগি নাকি? হ্যাঁ, আমি দেশি মুরগি, দেখিস না সারাদিন দৌড়ালো ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারে না। দেখা যাবে বাসায় গিয়ে কে আগে বিছানায় ঝাঁপিয়ে পড়ে। ঝিনুক ভেঙচি দিয়ে বলে, ওকে দেখিস। কথা বলতে বলতে ওরা সবাই ফুচকার ভ্যানের ওখানে পৌঁছে গেল। এখানে বসার জন্য খড়ের ছাউনি দিয়ে ছোট্ট একটা জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। তারা 5 জন আগে ভাগেই চেয়ার দখল করে ফেলেছে, শুধুমাত্র আয়ান দাঁড়িয়ে আছে। ঝিনুক খুশি খুশিভাবে বলল, মামা ঝটপট ফুচকা দাও, আমি আবার ফুচকার জন্য বেশিক্ষণ ওয়েট করতে পারি না। আকাশ ফোড়ন কেটে বলে, তুই তো আস্ত একটা রাক্ষসী, সেজন্য তো ওয়েট করা মুশকিল। আমি রাক্ষসী হলে তুই কি? তুই তো আস্ত একটা খাটাস। আয়ান দুজনকে বড়সড় এক ধমক দিয়ে থামিয়ে দিল, নয়তো দুজন যদি একবার লেগে যায় তাহলে কুরুক্ষেত্র হয়ে যাবে। আয়ানের ধমকে দুজনেই চুপ করে গেল। তা দেখে বাকি সবাই হাঁপ ছেড়ে বাঁচল। আয়ান মামাকে উদ্দেশ্য করে বলল, মামা 5 প্লেট ফুচকা দাও তো। নিতু বলল, 5 প্লেট কেন ভাই? আমরা তো 6 জন আছি। তাহলে? নিতুর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই আয়ান বলে, তুই তো জানিস আমি ফুচকা খাই না, এসব জিনিস স্বাস্থ্যের জন্য ভালো না। তোরা খা, আমি আছি এখানে। মামা তুমি 5 প্লেটই দাও। কিছুক্ষণ আগে কি জানি বললো খুব পরিষ্কার হাতে বানাচ্ছে, মনে হচ্ছে ভীষণ মজার হবে। আজকে মনে হয় কানে অতিরিক্ত কিছু শুনে ফেললাম। ঝিনুক ভাইকে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ বলেছি, কিন্তু সেটা তোদের জন্য দেখছিলাম। আমি তো তোদের ওয়ান অ্যান্ড অনলি সচেতন ভাই। কলার ঝাঁকিয়ে আয়ান বলল। সকলে একসাথে বলে উঠল, এমন ভাই পেয়ে আমরা খুবই সৌভাগ্যবান। 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 এত পাম্প করতে হবে না, ঝটপট খাওয়া শেষ কর, সন্ধে হতে চললো। দেরি হলে তো দাদুমণি আমাকেই ধরবে। মামা একটু তাড়াতাড়ি করো। মামা হয়ে গেছে, এই নিন। মা, মা কোথায় তুমি? আর দীপ্তি মাকে ডাকতে ডাকতে ঘরের ভেতরে ঢুকলো। কি রে মা, এতক্ষণ কইছিলি, দেরি হয়েছে কেন? দীপ্তির মা সেলিনা জানতে চাইলেন। আর বলো না মা, স্কুলের কাজ সেরে বের রাস্তার
রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। ওখানে আমার স্কুল বান্ধবী রিক্তার সাথে দেখা হয়ে গেছে। ওর সাথে খালপাড়ে গল্প করছিলাম। অনেকদিন পর দেখা ওর সাথে। কেমন আছে মেয়েটা? খুব বেশি ভালো না মা, তুমি তো জানো ওর শ্বশুরবাড়ির লোকজন বেশি ভালো না। হ্যাঁ রে, মেয়েটার কপালটাই খারাপ। আচ্ছা বাবা কই? আছে, রুমে রেস্ট করছে। কোথাও বেরিয়েছিল? ও বেরুবে আর কই, ওনার সেই প্রিয় চায়ের দোকান। আচ্ছা, বাবার কাছে পরে যাস, আগে নিজের জামা কাপড় ছাড়, ফ্রেশ হয়ে নে। কে মা? এই তোদের খাওয়া শেষ? আর না হলে তোরা থাক, আমি যাই। তোদের মেয়েদের সাথে বের হওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাড়াতাড়ি কর, নয়তো সবাই এখানে ফেলেই চলে যাব। একটু ধমকে সুরে আয়ান বলল, ভাই তোরা একটু তাড়াতাড়ি কর, মনে হচ্ছে ভাই রেগে যাচ্ছে, আবার সত্যি সত্যি ফেলে না চলে যায়। নিতু ভীতু কণ্ঠে বলল। হ্যাঁ হ্যাঁ ভাই, হয়ে গেছে, চল তাড়াতাড়ি। আকাশ দ্রুত চেয়ার ছেড়ে উঠে কথাটা বলে। যা গিয়ে গাড়িতে বস, আমি বিল মিটিয়ে আসছি। ওকে ব্রো। মামা কত হলো? মামা 250 টাকা। ওকে নাও। তারপর আয়ান ফিরে আসছিল, হঠাৎ থমকে দাঁড়ালো, পিছু ঘুরলো কিছু একটা ভেবে। মামার থেকে কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েই আবার কোনো এক অজানা আশঙ্কা তাকে আটকে দিল। তারপর মাথাটা একবার ডানে বামে ঝাঁকিয়ে গাড়ির দিকে চলে গেল। গাড়িতে গিয়ে দেখলো আকাশ আগে থেকে ফ্রন্ট সিটে বসে আছে। তাই সে আকাশকে বলল, আকাশ তুই সোহানের সাথে বাইকে করে যা, নিতু গাড়ি করেই যাক। ওকে ভাই। এতে সোহানের একটু মন খারাপ হলো বটে, বিড়বিড় করে বলে, তো মানুষের প্রেমের মাঝেই দেয়াল আসে, আর আমার কি কপাল, শুরুতে এই দেয়াল এসে হাজির। তবুও মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, ওকে ভাই, তোমরা যাও, আমরা আসছি। তারপর সকলে বাড়ির দিকে রওনা হলো। এর মধ্যে বুদ্ধিমান আকাশ চট করে সোহানের মলিন মুখটা লক্ষ্য করে ফেলেছে, তাই ফটাফট জিজ্ঞেস করে বসলো, সোহান ভাই হঠাৎ এত চুপচাপ হয়ে গেলে কেন? আমি সাথে আসাতে কি খুশি হওনি নাকি? আকাশের এমন প্রশ্নে সোহান চমকে উঠল। যা লুকিং গ্লাসে ঠিক লক্ষ্য করে ফেললো আকাশ, কিন্তু সোহানকে বেশি ঘাটালো না, মনে মনে বলল, খেয়াল রাখতে হবে, গোয়েন্দাগিরি শুরু করতে হবে দেখছি। কাহিনী কি তা তো খুঁজে বের করবোই আমি। দীপ্তি ফ্রেশ হয়ে বাবার রুমে গেল বাবার সাথে দেখা করতে। দরজায় নক করার পর ভেতর থেকে উত্তর আসলো, ভেতরে এসো। দীপ্তি ভেতরে গিয়ে দেখে তার বাবা হাতে একটা বই নিয়ে দক্ষিণমুখী হয়ে বসে আছে। সে ছোটবেলা থেকেই দেখে আসছে তার বাবার বই পড়ার অভ্যাসটা। বলতে গেলে পৈতৃক সূত্রে অভ্যাসটা তার মধ্যেও এসেছে। তাদের বাবা মেয়ের বইয়ের সংগ্রহ ছোটখাটো একটা পারিবারিক লাইব্রেরি হয়ে গেছে। দীপ্তি গিয়ে পেছন থেকে বাবার কাজ জড়িয়ে ধরে বলল, বাবা বই পড়ছো? হ্যাঁ রে মা, আমার কি আর কিছু করার আছে? তা তো ঠিক। হ্যাঁ। তারপর মেয়ের হাত ধরে টেনে পাশে বসালেন, জিজ্ঞেস করলেন, কখন ফিরলি? আমি অনেকক্ষণ দোকানের ওখানেই ছিলাম, তোর দেরি হয়েছে দেখে আমি একাই ফিরে এসেছি। একটু আগে এসেছি বাবা, স্কুলের কাজ শেষ করে বের হচ্ছিলাম, তখনই আমার বান্ধবী রিক্তার সাথে দেখা হয়ে গেল। দুই বান্ধবী মিলে খালপাড়ে দাঁড়িয়ে ফুচকার প্লেটে আড্ডা দিয়ে আসলাম। ভালো করেছিস মা, কাজের ফাঁকে একটু চিল করা ভালো। বাবার কথা শুনে দীপ্তি খিলখিলিয়ে হেসে উঠল। তা দেখে আকরাম হোসেন বলে, বেশ বাবা, হিসেবে তোর ওই হাসিটাই দিন শেষে আমার প্রশান্তির কারণ হয়। আমি সবসময় আমার মায়ের জন্য দোয়া করি, সবসময় এমন হাসি খুশি থাক। উফ বাবা, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমি ঠিক থাকবো, তোমার মেয়ে বলে কথা। মেয়ের কথায় আকরাম হোসেন মুচকি একটা হাসি দিলেন। আচ্ছা বাবা, আজ কি বই পড়ছো তুমি? আমাকেও একটু বলো দেখি। ইসলাম ইতিহাসের 3য় খণ্ড পড়ছিলাম। ও আচ্ছা বাবা, এটার আর কত খণ্ড আছে? আর মাত্র 2 খণ্ড বাকি আছে। কেমন লেগেছে? দারুণ, অনেক কিছুই জানতে পেরেছি ইসলামিক ইতিহাস সম্পর্কে। সময় করে পড়িস একটা, খুব দরকারি কিন্তু। ওকে বাবা। সেলিনা এতক্ষণ দরজায় দাঁড়িয়ে বাবা মেয়ের গল্প শুনছিলেন। প্রত্যেকবারই এমন হয়, মনে হয় যেন বাবা তার মেয়েকে অনেকদিন পরে কাছে পেয়েছে আর রাজ্যের গল্প জুড়ে দিচ্ছে। কি ব্যাপার, বাবা মেয়ের গল্প কি এখনো শেষ হয়নি নাকি? ওদিকে যে আমি বেচারি একা পড়ে আছি, সে খেয়াল কি আদৌ কারো আছে? সেলিনা, তুমি সবসময় এমন করো। মেয়েটা যখনই আমাদের সাথে একটু সময় কাটায়
তখনই তোমার হিংসা শুরু হয়ে যায়। সেলিনা কিঞ্চিত পরিমাণ রাগ হওয়ার ভান করে কোমরে হাত রেখে বলেন, কি বললে তুমি? আমি হিংসে করছি তোমাকে? হ্যাঁ করছো। মা, তোমরা দুজনেই আবার লেগে গেলে। তোমরা দুজনেই আমাকে সমান ভালোবাসো, ঠিক আছে, আর মা খেয়াল থাকবে না কেন? তুমিই তো আমাদের পরিবারের প্রাণ ভোমরা, তোমাকে কি ভুলতে পারবো আমরা? হয়েছে, আর পাম করতে হবে না। বাপ বেটি মিলে নাস্তা করতে আয়, আমি চা বসিয়ে এসেছি। ওকে, যাও তুমি, আমরা আসছি। শাইলা বেগম তার ছোট যাকে উদ্দেশ্য করে বললেন, কিরে ছোট, সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাটা এখনো বাড়ি আসলো না কেন? ওদের বাচ্চারা এখন এসে জানতে পারলে তো মুশকিল হবে। ছেলে হলে একটা কথা, মেয়ে 3টার সাথে রয়ে গেছে। ঠিক বলেছো আপা, একটা কাজ করো না, আয়ান কিংবা সোহানকে একটা ফোন করে দেখো না, কোথায় আছে, তাড়াতাড়ি ফিরে আসতে বলো। ভালো বলেছিস, আমি ফোন করে দেখছি। তখনই সবার আগে আয়ান বাড়িতে প্রবেশ করলো। তাদের দুজনের শেষের কথাও শুনতে পেয়েছে, তাই সে বলল, আর ফোন করতে হবে না, এসে গেছি আমরা। তোমার মেয়েগুলোর জন্যই এত লেট হয়ে গেল। এই জন্যই লোকে বলে সব করো তো মেয়েদের পাল্লায় পড়তে যেও না, তাহলেই জীবন শেষ। মেয়েগুলো এত খায় কেমনে? সেই যে ফুচকার দোকানে বসলো আর তো উঠতেই চায় না। তোর সমস্যা সব সময় আমার মেয়েগুলোকে নিয়ে কেন বলতো? কয়দিন পর ওরা ভাইদের সাথে একটু বের হয়েছে, খাবে না তো কি করবে? না বড় মা, ভাই একদম ঠিক কথাই বলেছে। আমরা তো কবেই চলে আসতাম, ওদের খাওয়ার জন্য দেরি হয়ে গেল। ঘরে ঢুকতে ঢুকতে সোহান বলে, ভাই তুমি এমন করে বলছো জীবনে যেন অনেক কিছু খাওয়াইছো। আমরা তো আয়ান ভাইয়ের টাকাই খেয়েছি, তোমার তো টাকা খরচ হয়নি। রীতি বড় গলায় বলল, যার টাকায় খেয়েছিস সে তো আমারও ভাই হয়, চিন্তা তো করবো তাই না? উত্তরে নিতু বলে, আহারে আমাদের চিন্তার গোডাউন। ভাই, তোমার এখান থেকে কিছু নিয়ে টেনশন করা লাগবে না। তোমার জন্য আমাদের চিন্তার গোডাউন সোহান খণ্ডকার তো আছে। এমন কথায় সোহান একদম চুপ হয়ে গেল। কিছু বলতে চেয়েও বলতে পারলো না আর। কিন্তু বাকিরা কি আর চুপ থাকবে? সবাই অট্ট হাসিতে ফেটে পড়লো। সেটা দেখে সোহান মুখটা একদম বাংলার পাঁচের মতো করে ফেললো। হয়েছে অনেক হাসাহাসি, এবার যাও সবাই, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে 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 সবাই একসাথে বলল, আম্মু, আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। সবাই ফুচকা খেয়ে তো পেট ফুলিয়ে ফেলেছে, কিন্তু আমার পেটে এখনো একটা দানাও পড়েনি। তাড়াতাড়ি নাস্তা দাও আমায়। আমি যাচ্ছি রান্নাঘরে। আয়ান তুই ফ্রেশ হয়ে আয়। কি দিব, চা নাকি কফি? কফি দিও। ওকে যা তুই। ওকে ছোট মা। ও হ্যাঁ, দাদুমণি কোথায়? ঘরেই আছে, কে দেখা করে আসিস। আচ্ছা। কিছুক্ষণ পর দাদুমণি, দাদুমণি কোথায় তুমি? দাদুমণিকে ডাকতে ডাকতে আয়ান ঘরের ভেতরে ঢুকে দেখে উনি নামাজ শেষ করে বসে বসে তাসবিহ গুনছে। তাই জবাব দিতে পারছিল না। তাই আয়ান চুপচাপ খাটে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলো। দাদুমণির তাসবিহ গোনা শেষ হলে জায়নামাজটা ভাঁজ করে রেখে দিলেন। তারপর নাতির কাছে এসে মাথাটা দু হাতে কাছে টেনে ফু দিলেন। প্রতিবার আয়ান যখন আসে তখন সে এটা দেখতে পায়। এখন একটু ফান করার জন্য বলল, এত ফু দিয়ে কি হবে দাদুমণি? কারো তো নজর লাগে না আমার উপর, নইলে কি এতদিন ধরে সন্ন্যাসী জীবন কাটাতাম? তার মানে কি বলতে চাইছিস দাদু ভাই? আমার দাদু ভাই হ্যান্ডসাম নয়? হতে পারে, না হলে তো আজ তোমার একটা সতীন অবশ্যই থাকতো। শোন দাদু ভাই, যা তার নজর লাগুক সেটা আমি চাই না। আমি চাই এমন একজনের নজর তোর উপর লাগুক যে সারা জীবন তোর ছায়াসঙ্গী হয়ে রয়ে যাবে, তোকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে। কথার মাঝে রান্নাঘর থেকে ছোট মার গলা শোনা গেল, আয়ান তোমার নাস্তা রেডি, তাড়াতাড়ি আসো। আসছি ছোট মা। চলো দাদুমণি, খুব খিদে পেয়েছে, আগে খাবো তারপর তোমার এসব কথা শুনবো। চলো চলো। সে কি, এত ক্ষুধা লেগেছে তোর? চল তাহলে। বাকি বিচ্ছু দলগুলো কই? ঘুরে এসে সবগুলো লম্বা হয়ে বেডের সাথে চুইংগামের মতো লেগে গেছে। চল তাহলে আমরা যাই। চলো। ভোরবেলা চারদিক থেকে আজান ভেসে আসছে। এই সময়টায় আয়ানের ঘুম আপনা আপনি ভেঙে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। কিছুক্ষণ এপাশ ওপাশ করে চটজলদি বিছানা ছাড়লো আয়ান। তারপর চলে গেল ওয়াশরুমে। সেখান থেকে ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো।
কিছুক্ষণ পরে তার বাবা ও দুই চাচা বেরিয়ে এলো রুম থেকে। আয়ানকে একা বসে থাকতে দেখে মেজো চাচা বলল, কি ব্যাপার বাবা, তুমি একা কেন? দুই নবজাদা কই গেল? ওরা কি ওঠেনি নাকি? না চাচা, জানি না উঠেছে কিনা, আমি যাইনি ওদের ডাকতে।